আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে সমাধান করব বরিশাল বোর্ড 2024 এর একটি বোর্ড সৃজনশীল প্রশ্ন দশম অধ্যায় থেকে। তো তাহলে আসো আমরা আগে আমাদের উদ্দীপকটা একটু বুঝে নেই এবং উদ্দীপক থেকে ধারাবাহিকভাবে ক খ গ ঘ এর প্রশ্নগুলো অ্যান্সার করার চেষ্টা করি। তো এখানে কি বলতেছে দেখো। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি তিনটা মৌল সম্পর্কে বলতেছে, এ মৌল, বি মৌল এবং সি মৌল। এদের আকরিক হচ্ছে বক্সাইট, ক্যালামাইন এবং গ্যালেনা। তাহলে বক্সাইট আকরিক কার? বক্সাইট আকরিক হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। আর ক্যালামাইন কার? জিঙ্কের। আর গ্যালেনা কার? লেডের। তো আমরা তিনটা ভিন্ন ভিন্ন মৌলের তিনটা আকরিকের নাম এখান থেকে পেয়ে গেলাম। আচ্ছা, এবারে আমরা যাব ধারাবাহিকভাবে প্রশ্ন উত্তর পর্বে। তো আমাদের প্রথম প্রশ্ন দেখো কি বলতেছে, যে মেথিলেটেড স্পিরিট কাকে বলে। তো এবার সেটা সংজ্ঞা, মেথিলেটেড স্পিরিটের সংজ্ঞা কি হতে পারে। আচ্ছা, তো দেখো বলতেছে যে এই যে ঔষধ, হ্যাঁ, ঔষধ ও খাদ্য শিল্প ব্যতীত অন্যান্য শিল্পে রেকটিফাইড স্পিরিট সামান্য মিথানল যোগে বিষাক্ত করে ব্যবহার করা হয়, একে মেথিলেটেড স্পিরিট বলে। অর্থাৎ মিথানলকে আমরা, এই রেকটিফাইড স্পিরিটকে আমরা মিথানল যোগ করে সামান্য এটাকে একটু বিষাক্ত করে নেই। এই বিষাক্ত মিথানল এবং রেকটিফাইড স্পিরিটের মিশ্রণকে মেথিলেটেড স্পিরিট বলে। এক কথায় আমাদের কয়েন অ্যান্সারটা কমপ্লিট হয়ে গেল। আমরা যাচ্ছি আমাদের ক্ষয়ের প্রশ্নে। দেখো কি বলছে, যে বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড অ্যাসিড হিসেবে ক্রিয়া করে না, ব্যাখ্যা করো। বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড অ্যাসিড হিসেবে ক্রিয়া করে না, ব্যাখ্যা করো। আচ্ছা, এবারে খেয়াল করো, কোনো একটা বস্তুকে আমরা তখনই অ্যাসিড বলি যখন সেটা হাইড্রোজেন আয়ন বা প্রোটন দান করতে পারে। প্রোটন দান করা ব্যতীত কিন্তু আমরা কোনো যৌগ বা মৌলকে আমরা অ্যাসিড বলবো না, কি মৌল তো না, বরং কোনো যৌগকে আমরা অ্যাসিড বলবো না। এবার দেখো H2SO4, যেটাকে আমরা বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড বলতেছি। আচ্ছা, আমি আবার লিখতেছি, দেখো H2SO4 সালফিউরিক অ্যাসিড। তো এই সালফিউরিক অ্যাসিড যখন বিশুদ্ধ অবস্থায় থাকবে তখন সে অ্যাসিড প্রস্তুত করতে পারবে না, বাট সালফিউরিক অ্যাসিড যখন অ্যাকোয়া সলিউশন হবে তখন সে আমাদেরকে কি দিবে, হাইড্রোজেন আয়ন দিবে দুইটা, এবং একই সাথে দিচ্ছে আমাদেরকে সালফেট আয়ন, SO4 আয়ন 2-। তাহলে আমরা পাচ্ছি হাইড্রোজেন আয়ন এবং সালফেট আয়ন। এবার ফলো করো, এই যে দুইটা হাইড্রোজেন আয়ন আমরা পেলাম, এই দুইটা হাইড্রোজেন আয়ন তখনই পাবো যখন আমার অ্যাকোয়া সলিউশন হবে সালফিউরিক অ্যাসিডের। তাহলে সালফিউরিক অ্যাসিডকে যদি আমরা অ্যাকোয়া সলিউশন তৈরি করতে চাই তখন সেই সালফিউরিক অ্যাসিডের সাথে কি মিশাতে হবে, সালফিউরিক অ্যাসিডের সাথে পানি মিশাতে হবে। সালফিউরিক অ্যাসিডের সাথে যখন আমরা পানি মিশাবো তখন সেটা H2SO4 এর অ্যাকোয়া সলিউশন তৈরি করবে, H2SO4 এর অ্যাকোয়া সলিউশন তৈরি করবে। ওকে, ফাইন। তো তাইলে দেখো ব্যাপারটা ক্লিয়ার, যে সালফিউরিক অ্যাসিড এর সাথে পানি মিশ্রিত হলে সেই সালফিউরিক অ্যাসিড কি হবে, অ্যাকোয়া সলিউশন তৈরি করবে। এবং এই অ্যাকোয়া সলিউশন যুক্ত সালফিউরিক অ্যাসিড যখন আমরা ভাঙবো তখন সেখান থেকে আমরা কি পাবো, হাইড্রোজেন আয়ন এবং সালফেট আয়ন। এবং এই হাইড্রোজেন আয়ন যখনই দিবে বা হাইড্রোজেন আয়ন যখনই দিতে পারবে তখনই আমরা এই বস্তুকে কি বলতে পারবো, অ্যাসিড বলতে পারবো। সো দেখো, তাহলে কিন্তু পানি মিশানোর ফলে সে তার অ্যাসিড ধর্ম প্রকাশ করতে পারতেছে, পানি মিশানোর আগে সে তার অ্যাসিড ধর্ম প্রকাশ করতে পারতেছে না। এই জন্য পানি মিশালে তো সালফিউরিক অ্যাসিডটা একদম বিশুদ্ধ থাকছে না, তো আমাকে তখন ওই কথাগুলোই বলতে হবে যে হ্যাঁ, বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড তড়িৎ এই অ্যাসিড ধর্ম প্রদর্শন করতে পারে না, পানি মিশালে সে অ্যাসিড ধর্ম প্রদর্শন করতে পারে। আচ্ছা, এবারে যাচ্ছি, দেখো পরবর্তী অংশে বলছে উদ্দীপকের সি মৌলের আকরিকের ঘনীকরণ প্রক্রিয়া বর্ণনা করো। এই যে গ্যালেনা লেড সালফেট এর ঘনীকরণ প্রসেস আমাকে এখন বর্ণনা করতে হবে। সো চলো আমরা যাচ্ছি আমাদের গ এর প্রশ্নে। আচ্ছা, তো আমরা এখন এই যে এই লেড সালফেট PbS এর আমরা ঘনীকরণ প্রসেসটা এখন বুঝবো, এবং এখান থেকে এক্সামে আসলে কীভাবে লেখা যায় সেগুলো আমরা এখন জানবো। আচ্ছা, খেয়াল করো, আমি এখন লাইনগুলো একটু পড়তেছি, পড়ে আমরা বুঝবো যে উদ্দীপকের সি মৌলটি হলো PB, মানে PB লেড। আর এই লেডকে বা লেডের আকরিককে বলা হয় গ্যালেনা, PbS। ঠিক আছে, নিম্নে সি মৌলের মানে এই যে লেড সালফাইডের কি করলো, আমাদের হচ্ছে ঘনীকরণ প্রক্রিয়া এখন কিভাবে বর্ণনা করা যায় এটাকে আমরা এখন বর্ণনা করব। তাহলে ফার্স্টে আমরা কি করি, দেখো সকল কিছুকে কিন্তু ফার্স্টে আমরা এই যে লেড সালফেট আছে, এই লেড সালফেট আকরিককে আমরা ফার্স্টে জো ক্রাশার, এক নম্বরে হচ্ছে জো ক্রাশার এবং দুই নম্বরে পরে আমরা বল ক্রাশার, এই দুইটা মেশিনের সাহায্যে আমরা চূর্ণ বিচূর্ণ করে মিহি দানায় বা পাউডার আকৃতিতে পরিণত করে আমরা ঘনীকরণের উপযোগী করা হয়। তার মানে যে কোনো আকরিককে যখন মাটির নিচ থেকে উত্তোলন করা হয় তখন এই আকরিকগুলো থাকে শক্ত। এই শক্ত অবস্থায় এদেরকে তুমি কখনোই ঘনীকরণ প্রসেস সম্পন্ন করতে পারবে না, যে যার দরুন তোমাকে ফার্স্টে এই মিহি দানায় পরিণত করতে হবে। মিহি দানায় পরিণত করতে দুইটা মেশিন আমরা সাহায্য করে আমাকে, একটা হচ্ছে জো ক্রাশার, একটা হচ্ছে বল ক্রাশার। জো ক্রাশার দ্বারা বড় খণ্ডগুলোকে আমরা ছোট ছোট খণ্ডে পরিণত করি, আর বল ক্রাশার দ্বারা আমরা
একদম সেই ছোট ছোট মানে ইটের খোয়া আছে না যেরকম, সেই খোয়াগুলোকে আমরা যখন দেই তখন সেগুলো একদম বালুর মতো যেরকম একদম মিহি দানায় পরিণত হয়ে যায়। তো এখানে এই কথাগুলোই বলতেছে যে একটা হচ্ছে জো ক্রাশার ফার্স্ট আমরা, এরপরে আমরা বল ক্রাশারের সাহায্য নেই। আচ্ছা, সব থেকে গুরুত্বপূর্ণ এবার আসো, আকরিকটি সালফাইড, লেড সালফাইড, ঠিক আছে, লেড সালফাইড হওয়ায় ফেনা ভাসমান পদ্ধতিতে এটা ঘনীকরণ করা যায়। এবারে আমরা এখন ফেনা ভাসমান এর প্রসেসগুলো আমরা এখন বর্ণনা করব। তো দেখো ফেনা ভাসমান প্রসেস কোনটা, ফেনা ভাসমান প্রসেস হচ্ছে এইটা, এই যেই ধরো, আচ্ছা আমি এটাকে একটু একটু ভেঙে দেখাই ফেনা ভাসমান প্রসেসটাকে, খেয়াল করো। ধরো ব্যাপারটা বুঝাই, ধরো তোমার কাছে এরকম বড় একটা লেড সালফাইড আছে, এটাকে তুমি হচ্ছে জো ক্রাশার মেশিন দিয়ে আঘাত করো, জো ক্রাশার, জো ক্রাশার দ্বারা আঘাত করলে এরকম ছোট ছোট দানা, এরকম এরকম ছোট ছোট ইটের খোয়ার মতো এটা পরিণত হবে, এরকমই ছোট ছোট দানা। এবার এই ছোট ছোট দানা তুমি আঘাত করো বল ক্রাশার, বল ক্রাশার এখানে আমরা যদি আঘাত করি, আচ্ছা ফলে এটা কি হবে, একদম এরকম বালুর মতো, একটা হচ্ছে জো ক্রাশার একটা হচ্ছে বল ক্রাশার, এরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা হলো, এবারে আমাকে যে কাজটা করতে হবে দেখো, এই যে সালফাইড অ্যাকরিক, এর মধ্যে সালফাইড আছে, তাহলে সালফাইড অ্যাকরিকের একটা বিশেষ ধর্ম, সালফাইড অ্যাকরিকের একটা বিশেষ ধর্ম, তারা এই যে ফেনা ভাসমান পদ্ধতি তারা ফলো করে, ফেনা ভাসমান পদ্ধতি তারা ফলো করে। এখন আমি কি করতে পারি দেখো, আচ্ছা এবার এই যে ধরো এই যে মিহিদানাগুলো, এখান থেকে যে মিহিদানাগুলো পেয়েছি সেই মিহিদানাগুলো আমি এখন এখানে দিলাম, এই এরকম দিলাম মিহিদানাগুলো, এবং দিলাম এরকম। এবারে এই মিহিদানার সাথে কি মিশানো হবে, তেল, কি মিশানো হবে, তেল মিশানো হবে। এখন এখানে দুইটা জিনিস হতে পারে, একটা হচ্ছে ধরো এই যে এই মিহিদানার সাথে অনেক খনিজ মল বা এই খনিজ মলগুলো এখানে দ্রবীত অবস্থায় থাকবে। এই ক্রস দ্বারাগুলো দ্বারা আমরা ধরো কোনো একটা ময়লা আবর্জনাকে বোঝাচ্ছি, আর এরকম ডটগুলো দ্বারা আমরা বুঝাচ্ছি যেগুলো আমাদের দরকার, লেড সালফাইড আমাদের দরকার যেটা সেটা এখানে আছে। তো তেল দেওয়ার পরে এখানে দুটো জিনিস দেখো, এই যে এটা হচ্ছে ধরো ময়লা, এটা হচ্ছে ধরো লেড সালফাইড, তুমি যখন তেল অ্যাড করবা এই দানাটা মানে এই যে অংশটা আর কি, যে আকরিকটা আমরা চাচ্ছি, এই আকরিকটা পানিতে কি হবে, এই তেলের সাথে কি হবে, দ্রবীভূত হবে, তেলের সাথে দ্রবীভূত হবে। আর যেটা ময়লা আবর্জনা সেটা কিন্তু তেলের সাথে দ্রবীভূত হবে না। তার মানে তেল যখন দিব তখন আমার আকরিকগুলো তেলের সাথে দ্রবীভূত হবে, বাট ময়লাগুলো তেলের সাথে তারা দ্রবীভূত হবে না, ঠিক আছে। সো এখানে এই জিনিসগুলো হবে। এরপরে তুমি তেল দেওয়ার পর একটু পরে এখানে কি দাও, পানি দাও, H2O পানি দাও। তো তেল এবং পানি যখন তুমি দিবা, এরপরে এখানে সিনারিওটা হবে এরকম, এই যে এরকম হবে, এই যে ময়লা আবর্জনাগুলো নিচে আছে, আর এই যে তেল ভাসতেছে, যে তেল উপরে কি করতেছে, ভাসতেছে, যে তেল এখানে ভাসতেছে আর ময়লা আবর্জনা নিচে আছে। এবং এই তেলের সাথে কিন্তু আমাদের এই যে তেলের সাথে যে আমাদের সালফাইড অ্যাকরিকগুলো ছিল, আচ্ছা আমি এটাকে একটু সুন্দর মতো আঁকি তাহলে আর একটু বেটার বুঝতে পারবা। আচ্ছা এই দেখো এই যে খনিজ মল বা ময়লা আবর্জনাগুলো নিচে পড়ে গেল, আর পানি যেহেতু দিচ্ছ তাহলে আমরা জানি যে তেল কি করে পানির উপরের লেয়ারে ভাসতে থাকে, পানির সাথে সে মিশ্রিত হয় না। এবং যেহেতু এইখানে আমার সালফাইড অ্যাকরিকগুলো তেলের সাথে মিশ্রিত হয়েছে, তাহলে পানির উপরের লেয়ারে এরকম সালফাইড অ্যাকরিকগুলোকে দেখা যাবে, ফলে ময়লাটা নিচে পড়ে থাকলো আর পানির উপরের স্তরে তুমি সালফাইড অ্যাকরিকগুলোকে দেখতে মানে সেখানে পাওয়া যাবে আর কি। তো এখন স্প্যাচুলা দিয়ে বা কোনো একটা কিছু দিয়ে এখন এটাকে যদি আমরা কালেকশন করে নেই তাহলে এটা তো আমাদের হয়ে যাচ্ছে আর কি। এই আমাদের গতে এভাবেই আমরা আকরিক থেকে ঘনীকরণ প্রসেস ফলো করতে পারি, কার জন্য, লেড সালফাইডের জন্য। গেল, এবারে যাচ্ছি আমরা আমাদের ঘয়ের প্রশ্ন। দেখো আমাদের ঘয়ের প্রশ্নে কি বলেছে, আমাদের ঘয়ের প্রশ্ন আমার ক খ গ শেষ, গতে আমরা কমপ্লিট করে ফেলেছি যে গ্যালেনার প্রসেসগুলো কীভাবে কাজ করে। ঘয়ের প্রশ্নে কি বলেছে দেখো, যে উদ্দীপকের এ ও বি মৌলের আকরিক থেকে কি একই প্রক্রিয়ায় ধাতু নিষ্কাশন করা সম্ভব, বিশ্লেষণ করো। এ কে বক্সাইড, বি কে ক্যালামাইন, তার মানে বক্সাইড এবং ক্যালামাইন থেকে কি একই প্রক্রিয়ায় ধাতু নিষ্কাশন করা সম্ভব কিনা ব্যাখ্যা করো। নর্মাল অ্যান্সার হচ্ছে না, কারণ দুইটা ভিন্ন ধর্মী আকরিক, একটা হচ্ছে তীব্র সক্রিয় মৌল বক্সাইড যেটা হচ্ছে অ্যালুমিনিয়ামকে রিপ্রেজেন্ট করতেছে, আর একটা হচ্ছে ক্যালামাইন যেটা জিঙ্ক বা মধ্যম সক্রিয় ধাতুকে রিপ্রেজেন্ট করতেছে। সো এদের প্রসেসের মধ্যে অবশ্যই ভিন্নতা থাকবেই, আমরা এখন সেই পয়েন্টগুলো নিয়েই কথা বলবো। আচ্ছা তাহলে দেখো আমরা এখন ঘয়ের প্রশ্নে যাচ্ছি। তো ঘয়ের প্রশ্নের যে উত্তর এখানে বলতেছে যে দুইটা ধাতু নিষ্কাশন প্রসেস সেম হবে কিনা। তো অ্যালুমিনিয়াম তো জানি তীব্র সক্রিয় ধাতু, সে তার মধ্যে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে নিষ্কাশিত হবে, এবং জিঙ্ক হচ্ছে মধ্যম সক্রিয় ধাতু, সে কার্বন বিজারণ প্রসেস ফলো করবে। তো আসলে এখন স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করি, এখানে এই কথাগুলোই বলা হচ্ছে। সো
অ্যালুমিনিয়ামের জন্য ফার্স্টে আমরা আসলে আকরিকের যে অ্যালুমিনিয়াম ধাতুর নিষ্কাশনের যে প্রসেসগুলো আমরা ব্যবহার করি, প্রথমত আকরিকের ঘনীকরণ। এখন এই দেখো আকরিকের ঘনীকরণের জন্য এখানে যেটা করা হয় যে রাসায়নিক যে পদ্ধতি থাকে সেই রাসায়নিক পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতুর ঘনীকরণ করা হয়। এখানে কি হয় দেখো, এই যে অ্যালুমিনিয়াম ধাতুর আকরিকের নাম বক্সাইট, তাহলে এই যে এই বক্সাইট থেকে ফার্স্টে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম অ্যালুমিনেট, আচ্ছা, এবং 3 অণু পানি তৈরি করে। সেকেন্ড ধাপে সোডিয়াম অ্যালুমিনেটের সাথে যখন 2 অণু পানি যুক্ত করা হয় তখন সেখান থেকে উৎপন্ন হয় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, এবার এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে যদি যখন 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয় তখন সেখান থেকে উৎপন্ন হয় অ্যালুমিনিয়াম অক্সাইড এবং 3 অণু পানি। তো আমি ব্যাপারটা একটু বলি, এই বিক্রিয়াটা কিন্তু আসলে অন্যান্য বিক্রিয়ার মতো একদম মানে পজিটিভ নেগেটিভ যে রুলস থাকে সেই রুলস মেনে চলে না। এটা তোমাকে কিছুটা একটু মেমোরাইজিং করতে হবে বিক্রিয়ার পয়েন্টগুলো। তাহলে কি, আমি আবার একটু বলতেছি, বক্সাইডের সাথে পানি যুক্ত করলে কি হচ্ছে, সোডিয়াম অ্যালুমিনেট এবং অ্যানাদার পানি, সরি, বক্সাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলে কি হচ্ছে, সোডিয়াম অ্যালুমিনেট এবং পানি উৎপন্ন হচ্ছে। সোডিয়াম অ্যালুমিনেটের সাথে আমরা যুক্ত করেছি পানি, যুক্ত করলে কি উৎপন্ন হচ্ছে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড। এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে তাপ দিলে দেন আমরা অ্যালুমিনিয়াম অক্সাইড, এবং এই যে দেখো পানিটাকে কিন্তু এখানে পৃথক করতে পারলাম, এই যে পানি এখানে কি হয়ে গেল, এই যে পানি এখানে পৃথক হয়ে গেল অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে। আচ্ছা, আমরা পরবর্তীতে যাব তড়িৎ বিশ্লেষণ প্রসেস। তড়িৎ বিশ্লেষণ প্রসেস দেখো, তড়িৎ বিশ্লেষণ প্রসেসে Al2O3 থেকে আমরা পাচ্ছি 2 অ্যালুমিনিয়াম 3+ এবং 3 অক্সিজেন 2-, 2 অ্যালুমিনিয়াম 3+ এবং 3 অক্সিজেন 2-। অ্যানোডের জারণ বিক্রিয়ায় অক্সিজেন মাইনাস ইলেকট্রন ত্যাগ করে অক্সিজেন পরমাণুতে পরিণত হয়, দুইটা অক্সিজেন পরমাণু মিলে অক্সিজেন গ্যাস তৈরি করে। আর অ্যালুমিনিয়াম 3+ ইলেকট্রন গ্রহণ করে কি হয়, অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হয়। সো একটা হচ্ছে অ্যানোডের জারণ বিক্রিয়া, একটা হচ্ছে ক্যাথোডের বিজারণ বিক্রিয়া। সো এই জারণ এবং বিজারণ বিক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা অ্যালুমিনিয়াম ধাতু এবং অক্সিজেন গ্যাস প্রস্তুত করতে পারি অ্যানোড এবং ক্যাথোডে। আচ্ছা, গেল এটা। এবার আসলে জিঙ্কের ক্ষেত্রে, জিঙ্ক কার্বনেট, জিঙ্ক মানে ক্যালামাইনের যেই নাম জিঙ্ক কার্বনেট। জিঙ্ক কার্বনেট দেখো, এখন এই যৌগের মধ্যে যেহেতু অক্সিজেন আছে তাহলে এখানে কি করে, আকরিকের বশীকরণ প্রসেস সম্পন্ন করা হয়, ফলে জিঙ্ক অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড, জিঙ্ক অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড এরকম দুইটা ফলো করা হচ্ছে, জিঙ্ক অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। এবারে এই জিঙ্ক অক্সাইডকে আমরা কি করব, কার্বন বিজারণ প্রসেসের মাধ্যমে নিষ্কাশিত করব। সো এই যে দেখো, এই যে জিঙ্ক অক্সাইড, তাহলে জিঙ্ক আর কার্বন, সরি জিঙ্ক আর কার্বন না, জিঙ্কটা পৃথক হয়ে যাবে, অক্সিজেন আর কার্বন এরা পরস্পর মিলিত হয় কি উৎপন্ন করবে, কার্বন মনোক্সাইড, আর জিঙ্কটা পৃথক হয়ে গেল। তো তাহলে তুমি ফাইনাল জিনিসটাকে একটু যদি সেপারেশন করি আমরা, তাহলে খেয়াল করো, আমরা ধরলাম এটা অ্যালুমিনিয়াম আর এটা জিঙ্ক। আচ্ছা, অ্যালুমিনিয়াম কি করে বলো তো, অ্যালুমিনিয়াম হচ্ছে রাসায়নিক পদ্ধতি ফলো করছে এখানে, আর জিঙ্ককে অক্সাইডে পরিণত করতে কি ভস্মীকরণ আমরা ব্যবহার করছি, আকরিকের ভস্মীকরণ। আর অ্যালুমিনিয়াম কি করে, তড়িৎ বিশ্লেষণ প্রসেস ফলো করছে, আর জিঙ্ক কি করছে, কার্বন বিজারণ প্রসেস ফলো করছে। তাহলে দেখো চারটা নিয়মই কিন্তু ভিন্ন ভিন্ন। অ্যালুমিনিয়াম ফলো করছে রাসায়নিক পদ্ধতি এবং তড়িৎ বিশ্লেষণ, আর জিঙ্ক ফলো করছে আকরিকের ভস্মীকরণ এবং কার্বন বিজারণ। সো এই যে নিষ্কাশনের ক্ষেত্রে কি আমরা একই রূপ আচরণ করেছে এরা, অবশ্যই না। এবং এই একই রূপ আচরণ না করার পিছনে কিন্তু এই যে উপাদানগুলো আছে, এই উপাদানগুলোই মূলত এখানে মানে দুইটা যে পরমাণুগুলো আছে অ্যালুমিনিয়াম এবং জিঙ্ক, এই পরমাণুগুলোই মূলত এখানে ভূমিকা রেখেছে। তো তাইলে আমাদের এই সৃজনশীল প্রশ্নের ক খ গ ঘ চারটা প্রশ্নের অ্যান্সার ছিল, আমরা চারটা প্রশ্নের অ্যান্সারই কমপ্লিট করে ফেললাম। আমি আশা করতেছি তোমরা এই অ্যান্সারটুকু বুঝতে পেরেছো। এক্সামে তোমাদেরকে যেভাবে ডিরেকশন বা বলা হলো তোমরা যদি ওইভাবে অ্যান্সার করতে পারো তাহলে আশা করতেছি তোমাদের এটা হয়ে যাবে। সো আজ এই পর্যন্তই, নতুন পর্বে আবার দেখা হবে।